গল্পের বাক্স বাই রৌমানানুপুর চ্যানেলে আমি রৌমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শোনাব উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। তখনও বেলা যায় নাই, এমন সময় স্টিমার চরে ঠেকিয়া গেল। সেদিন অনেক ঠেলাঠেলিতেও স্টিমার ভাসিল না। উঁচু পাড়ের নিচে জলচর পাখিদের পদাঙ্ক খচিত এক স্তর বালুকাময় নিম্নতট কিছু দূর হইতে বিস্তীর্ণ হইয়া নদীতে আসিয়া নামিয়াছে। সেইখানে গ্রামবধূরা তখন দিনান্তের শেষ জল সঞ্চয় করিয়া উঁচু পাড়ের নিচে জলচর পাখিদের পদাঙ্ক খচিত এক স্তর বালুকাময় নিম্নতট কিছু দূর হইতে বিস্তীর্ণ হইয়া নদীতে আসিয়া নামিয়াছে। সেইখানে গ্রামবধূরা তখন দিনান্তের শেষ জল সঞ্চয় করিয়া লইবার জন্য ঘট লইয়া আসিয়াছিল। তাহাদের মধ্যে কোনো কোনো প্রগল্ভা বিনা অবগুণ্ঠনে এবং কোনো কোনো ভীরু ঘোমটার অন্তরাল হইতে স্টিমারের দিকে চাহিয়া কৌতূহল মিটাইতেছিল। ঊর্ধ্বনাসিক স্পর্ধিত জলযানটার দুর্বিপাকে গ্রামের ছেলেগুলো পাড়ের ওপর দাঁড়াইয়া চিৎকার স্বরে ব্যঙ্গোক্তি করিতে করিতে নৃত্য করিতেছিল। ওপারে জনশূন্য চরের মধ্যে সূর্য অস্ত গেল। রমেশ জাহাজের রেলিং ধরিয়া সন্ধ্যার আভায় দীপ্যমান পশ্চিম দিগন্তের দিকে চুপ করিয়া চাহিয়াছিল। কমলা তাহার বেড়া দেওয়া রাঁধিবার জায়গা হইতে আসিয়া কামরার দরজার পাশে দাঁড়াইল। রমেশ শীঘ্র পশ্চাতে মুখ ফিরাইবে এমন সম্ভাবনা না দেখিয়া সে মৃদুভাবে একটু আধটু কাশিল। তাহাতেও কোনো ফল হইল না। অবশেষে তাহার চাবির গোছা দিয়া দরজায় ঠকঠক করিতে লাগিল। শব্দ যখন প্রবলতর হইল তখন রমেশ মুখ ফিরাইল। কমলাকে দেখিয়া তার কাছে আসিয়া কহিল, এ তোমার কিরকম ডাকিবার প্রণালী? কমলা কহিল, তা কিরকম করিয়া ডাকিব? রমেশ কহিল, কেন, বাপমায় আমার নামকরণ করিয়াছিলেন কিসের জন্য? যদি কোনো ব্যবহারে না লাগিবে, প্রয়োজনের সময় আমাকে রমেশবাবু বলিয়া ডাকিলে ক্ষতি কি? আবার সে একই রকম ঠাট্টা। কমলার কপলে এবং কর্ণমূলে সন্ধ্যার আভার উপরে আরও একটুখানি রক্তিম আভা যোগ দিল। সে মাথা বাঁকাইয়া কহিল, তুমি কি যে বলো তাহার ঠিক নাই। শোনো, তোমার খাবার তৈরি, একটু সকাল সকাল খাইয়া লও, আজ ওবেলায় ভালো করিয়া খাওয়া হয় নাই। নদীর বাতাসে রমেশের ক্ষুধাবোধ হইতেছিল। আয়োজনের অভাবে পাছে কমলা ব্যস্ত হইয়া পড়ে, সেজন্য কিছুই বলে নাই। এমন সময়ে অযাচিত আহারের সংবাদে তাহার মনে যে একটা সুখের আন্দোলন তুলিল, তাহার মধ্যে একটু বৈচিত্র্য ছিল। কেবল ক্ষুধা নিবৃত্তির আসন্ন সম্ভাবনার সুখ নহে, কিন্তু সে যখন জানিতেছে না, তখনও যে তাহার জন্য একটি চিন্তা জাগ্রত আছে, একটি চেষ্টা ব্যাপৃত রহিয়াছে, তাহার সম্বন্ধে একটি কল্যাণের বিধান শতই কাজ করিয়া চলিয়াছে, ইহার গৌরব সে হৃদয়ের মধ্যে অনুভব না করিয়া থাকিতে পারিল না। কিন্তু ইহা তাহার প্রাপ্য নহে। এত বড় জিনিসটা কেবল ভ্রমের উপরে প্রতিষ্ঠিত, এই চিন্তার নিষ্ঠুর আঘাতও সে এড়াইতে পারিল না। সে শির নত করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। কমলা তাহার মুখের ভাব দেখিয়া আশ্চর্য হইয়া কহিল, তোমার বুঝি খাইতে ইচ্ছা নাই? ক্ষুধা পায় নাই? আমি কি তোমাকে জোর করিয়া খাইতে বলিতেছি? রমেশ তাড়াতাড়ি প্রফুল্লতার ভান করিয়া কহিল, তোমাকে জোর করিতে হইবে কেন? আমার পেটের মধ্যেই জোর করিতেছে। এখন তো খুব চাবি ঠকঠক করিয়া ডাকিয়া আনিলে। শেষকালে পরিবেশনের সময় যেন দর্পহারী মধুসূদন দেখা না দেন। এই বলিয়া রমেশ চারিদিকে চাহিয়া কহিল, কই, খাদ্যদ্রব্য তো কিছু দেখি না। খুব ক্ষুধার জোর থাকিলেও এই আসবাবগুলো আমার হজম হইবে না। ছেলেবেলা হইতে আমার অন্যরকম অভ্যেস। রমেশ কামরার বিছানা প্রভৃতি অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। কমলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল।
হাসির বেগ থামিলে কহিল, এখন বুঝি আর সবুর সহিতেছে না? যখন আকাশের দিকে তাকাইয়াছিলে তখন বুঝি ক্ষুধা তৃষ্ণা ছিল না? আর যেমনি আমি ডাকিলাম অমনি মনে পড়িয়া গেল ভারী ক্ষুধা পাইয়াছে? আচ্ছা, তুমি 1 মিনিট বসো, আমি আনিয়া দিতেছি। রমেশ কহিল, কিন্তু দেরি হইলে বিছানাপত্র কিছুই দেখিতে পাইবে না, তখন আমার দোষ দিও না। রসিকতার এই পুনরুক্তিতে কমলের কম আমোদ বোধ হইল না। তাহার আবার ভারী হাসি পাইল। সরল হাস্যোচ্ছ্বাসে ঘরকে সুধাময় করিয়া দিয়া কমলা দ্রুত পদে খাবার আনিতে গেল। রমেশের কাষ্ঠ প্রফুল্লতার ছদ্মদীপ্তি মুহূর্তের মধ্যে কালিমায় ব্যাপ্ত হইল। উপরে শালপাতা ঢাকা একটা চাঙারি লইয়া অনতিকাল পরেই কমলা কামরায় প্রবেশ করিল। বিছানার উপরে চাঙারি রাখিয়া আঁচল দিয়া ঘরের মেঝে মুছিতে লাগিল। রমেশ ব্যস্ত হইয়া কহিল, ও কি করিতেছ? কমলা কহিল, আমি তো এখনই কাপড় ছাড়িয়া ফেলিব। এই বলিয়া শালপাতা তুলিয়া পাতিল ও তাহার উপরে লুচি ও তরকারি নিপুণ হস্তে সাজাইয়া দিল। রমেশ কহিল, কি আশ্চর্য, লুচির জোগাড় করিলে কি করিয়া? কমলা সহজে রহস্য ফাঁস না করিয়া অত্যন্ত নিগুড় ভাব ধারণ করিয়া কহিল, কেমন করিয়া বলো দেখি। রমেশ কঠিন চিন্তার ভাব করিয়া কহিল, নিশ্চয়ই খালাসিদের জলখাবার হইতে ভাগ বসাইয়াছ। কমলা অত্যন্ত উত্তেজিত হইয়া কহিল, কখনো না, রাম বলো। রমেশ খাইতে খাইতে লুচির আদি কারণ সম্বন্ধে যত রাজ্যের অসম্ভব কল্পনা দ্বারা কমলাকে রাগাইয়া তুলিল। যখন বলিল, আরব্য উপন্যাসের প্রদীপওয়ালা আলাদিন বেলুচিস্তান হইতে গরম গরম ভাজাইয়া তাহার দৈত্যকে দিয়া সওগাত পাঠাইয়াছে, তখন কমলার আর ধৈর্য কিছুতেই রহিল না। সে মুখ ফিরাইয়া কহিল, তবে যাও, আমি বলিব না। রমেশ ব্যস্ত হইয়া কহিল, না না, আমি হার মানিতেছি। মাছ দরিয়ায় লুচি এ যে কেমন করিয়া সম্ভব হইতে পারে আমি তো ভাবিয়া পাইতেছি না, কিন্তু তবু খাইতে চমৎকার লাগিতেছে। এই বলিয়া রমেশ তত্ত্ব নির্ণয় অপেক্ষা ক্ষুধা নিবৃত্তির শ্রেষ্ঠতা সবেগে সপ্রমাণ করিতে লাগিল। স্টিমার চরে ঠেকিয়া গেলে শূন্য ভাণ্ডার পূরণের চেষ্টায় কমলা উমেশকে গ্রামে পাঠাইয়াছিল। স্কুলে থাকতে জলপানি স্বরূপে রমেশ কমলাকে যে কয়টি টাকা দিয়াছিল তাহারই মধ্য হইতে অল্প কিছু বাঁচিয়াছিল। তাহাই দিয়া কিছু ঘি ময়দা সংগ্রহ হইল। উমেশকে কমলা জিজ্ঞাসা করিল, উমেশ, তুই কি খাবি বল দেখি। উমেশ কহিল, মা ঠাকুরন, দয়া করো যদি, গ্রামে গোয়ালার বাড়িতে বড় সরেস দই দেখিয়া আসিলাম, কলা তো ঘরেই আছে, আর পয়সা দুয়েকের চিড়ে মুড়কি হলেই পেট ভরিয়া আজ ফলার করিয়া লই। লুব্ধ বালকের ফলারের উৎসাহে কমলা উৎসাহিত হইয়া উঠিল। কহিল, পয়সা কিছু বাঁচিয়াছে উমেশ? উমেশ কহিল, কিছু না মা। কমলা মুশকিলে পড়িয়া গেল। রমেশের কাছে কেমন করিয়া মুখ ফুটিয়া টাকা চাহিবে তাই ভাবিতে লাগিল। একটু পরে বলিল, তোর ভাগ্যে আজ যদি ফলার নাই জোটে তবে লুচি আছে, তোর ভাবনা নাই, চল ময়দা মাখবি চল। উমেশ কহিল, কিন্তু মা, দই যা দেখিয়া আসিলাম সে আর কি বলিব। কমলা কহিল, দেখ উমেশ, বাবু যখন খাইতে বসিবেন তখন তুই তোর বাজারের পয়সা চাইতে আসিস। রমেশের আহার কতকটা অগ্রসর হইলে উমেশ আসিয়া দাঁড়াইয়া সসংকোচে মাথা চুলকাইতে লাগিল। রমেশ তাহার মুখের দিকে চাহিল। সে অর্ধোক্তিতে কহিল, মা, বাজারের পয়সা। তখন রমেশের হঠাৎ চেতনা হইল যে আহারের আয়োজন করিতে হইলে অর্থের প্রয়োজন হয়। আলাদিনের প্রদীপের অপেক্ষা করিলে চলে না। ব্যস্ত হইয়া কহিল, কমলা, তোমার কাছে তো টাকা কিছুই নাই,
আমাকে মনে করাইয়া দাও নাই কেন? কমলা নীরবে অপরাধ স্বীকার করিয়া লইল। আহারান্তে রমেশ কমলার হাতে একটি ছোট ক্যাশ বাক্স দিয়া কহিল, এখনকার মতো তোমার ধনরত্ন সব এইটিতেই রইল। এই রূপে গৃহিণীপনার সমস্ত ভারী আপনা হইতেই কমলার হাতে গিয়া পড়িতেছে। রমেশ তাহা প্রত্যক্ষ করিয়া আবার একবার জাহাজের রেলিং ধরিয়া পশ্চিম আকাশের দিকে চাহিল। পশ্চিম আকাশ দেখিতে দেখিতে তাহার চোখের উপরে সম্পূর্ণ অন্ধকার হইয়া আসিল। উমেশ আজ পেট ভরিয়া চিঁড়ে দই কলা মাখিয়া ফলার করিল। কমলা সম্মুখে দাঁড়াইয়া তাহার জীবন বৃত্তান্ত সবিস্তারে আয়ত্ত করিয়া লইল। বিমাতা শাসিত গৃহের উপেক্ষিত উমেশ কাশীতে তাহার মাতামহীর কাছে পালাইয়া যাইতেছিল। সে কহিল, মা, যদি তোমাদের কাছে রাখো তবে আমি আর কোথাও যাই না। মাতৃহীন বালকের মুখে মা সম্ভাষণ শুনিয়া বালিকার কোমল হৃদয়ের কোন এক গভীর দেশ হইতে জননী সাড়া দিল। কমলা স্নিগ্ধ স্বরে কহিল, বেশ তো উমেশ, তুই আমাদের সঙ্গেই চল। তীরের বনরাজি অবিচ্ছিন্ন মশিলেখায় সন্ধ্যা বধূর সোনার অঞ্চলে কালো পাড় টানিয়া দিল। গ্রামান্তরের বিলের মধ্যে সমস্ত দিন চড়িয়া বন্যহংসের দল আকাশের ম্লানায়মান সূর্যাস্ত দীপ্তির মধ্য দিয়া ওপারে তরুশূন্য বালুচরে নিভৃত জলাশয়গুলিতে রাত্রি যাপনের জন্য চলিয়াছে। কাকেদের বাসায় আসিবার কলরব থামিয়া গেছে। নদীতে তখন নৌকা ছিল না। একটিমাত্র বড় ঢিঙি গাঢ় সোনালি সবুজ নিস্তরঙ্গ জলের উপর দিয়া আপন কালিমা বহিয়া নিঃশব্দে গুণ টানিয়া চালিয়াছিল। রমেশ জাহাজের ছাদের সম্মুখভাগে নবোদিত শুক্লপক্ষের তরুণ চাঁদের আলোকে বেতের কেদারা টানিয়া লইয়া বসিয়াছিল। পশ্চিম আকাশ হইতে সন্ধ্যার শেষ স্বর্ণচ্ছায়া মিলাইয়া গেল। চন্দ্রালোকের ইন্দ্রজালে কঠিন জগৎ যেন বিগলিত হইয়া আসিল। রমেশ আপনা আপনি মৃদুস্বরে বলিতে লাগিল, হেম হেম। সে নামের শব্দটি মাত্র যেন সুমধুর স্পর্শরূপে তার সমস্ত হৃদয়কে বারংবার বেষ্টন করিয়া প্রদক্ষিণ করিয়া ফেলিল। সেই নামের শব্দটি মাত্র যেন অপরিমেয় করুণার সার্দ্র দুইটি চক্ষুরূপে তাহার মুখের উপরে বেদনা বিকীর্ণ করিয়া চাহিয়া রহিল। রমেশের সর্বশরীর পুলকিত এবং দুই চক্ষু অশ্রুসিক্ত হইয়া আসিল। তাহার গত 2 বৎসরের জীবনের সমস্ত ইতিহাস তাহার মনের সম্মুখে প্রসারিত হইয়া গেল। হেমনলিনীর সহিত তাহার প্রথম পরিচয়ের দিন মনে পড়িয়া গেল। সেদিনকে রমেশ তাহার জীবনের একটি বিশেষ দিন বলিয়া চিনিতে পারে নাই। যোগেন্দ্র যখন তাহাকে তাহাদের চায়ের টেবিলে লইয়া গেল, সেখানে হেমনলিনীকে বসিয়া থাকিতে দেখিয়া লাজুক রমেশ আপনাকে নিতান্ত বিপন্ন বোধ করিয়াছিল। অল্প অল্পে লজ্জা ভাঙিয়া গেল। হেমনলিনীর সঙ্গ অভ্যস্ত হইয়া আসিল। ক্রমে সেই অভ্যাসের বন্ধন রমেশকে বন্দী করিয়া তুলিল। কাব্যসাহিত্যে রমেশ প্রেমের কথা যাহা কিছু পড়িয়াছিল সমস্তই সে হেমনলিনীর প্রতি আরোপ করিতে আরম্ভ করিল। আমি ভালোবাসিতেছি মনে করিয়া সে মনে মনে একটা অহংকার অনুভব করিল। তাহার সহপাঠীরা পরীক্ষা উত্তীর্ণ হইবার জন্য ভালোবাসার কবিতার অর্থ মুখস্থ করিয়া মরে, আর রমেশ সত্য সত্যই ভালোবাসে ইহা চিন্তা করিয়া অন্য ছাত্রদিগকে সে কৃপাপাত্র মনে করিত। রমেশ আজ আলোচনা করিয়া দেখিল সেদিনও সে ভালোবাসার বহির্দ্বারেই ছিল, কিন্তু যখন অকস্মাৎ কমলা আসিয়া তাহার জীবন সমস্যাকে জটিল করিয়া তুলিল, তখনই নানা বিরুদ্ধ ঘাত প্রতিঘাতে দেখিতে দেখিতে হেমনলিনীর প্রতি তাহার প্রেম আকার ধারণ করিয়া
জীবন গ্রহণ করিয়া জাগ্রত হইয়া উঠিল। রমেশ তাহার দুই করতলের উপরে শির নত করিয়া ভাবিতে লাগিল। সম্মুখের সমস্ত জীবনই তো পড়িয়া রহিয়াছে। তাহার ক্ষুধিত উপবাসী জীবন দুশ্ছেদ্য সংকট জালে বিজড়িত। এ জাল কি সে সবলে দুই হাত দিয়া ছিন্ন করিয়া ফেলিবে না? এই বলিয়া সে দৃঢ় সংকল্পে আবেগে হঠাৎ মুখ তুলিয়া দেখিল অদূরে আরেকটা বেতের চৌকির পিঠের উপরে হাত রাখিয়া কমলা দাঁড়াইয়া আছে। কমলা চকিত হইয়া বলিয়া উঠিল, তুমি ঘুমাইয়া পড়িয়াছিলে? আমি বুঝি তোমাকে জাগাইয়া দিলাম। অনুতপ্ত কমলাকে চলিয়া যাইতে উদ্যত দেখিয়া রমেশ তাড়াতাড়ি কহিল, না না কমলা, আমি ঘুমাই নাই, তুমি বসো, তোমাকে একটা গল্প বলি। গল্পের কথা শুনিয়া কমলা পুলকিত হইয়া চৌকি টানিয়া লইয়া বসিল। রমেশ স্থির করিয়াছিল কমলাকে সমস্ত কথা প্রকাশ করিয়া বলা অত্যাবশ্যক হইয়াছে, কিন্তু এত বড় একটা আঘাত হঠাৎ সে দিতে পারিল না। তাই বলিল, বসো, তোমাকে একটা গল্প বলি। রমেশ কহিল, সেকালে এক জাতি ক্ষত্রিয় ছিল, তাহারা। কমলা জিজ্ঞেস করিল, কবেকার কালে? অনেক কাল আগে? রমেশ কহিল, হ্যাঁ, সে অনেক কাল আগে, তখন তোমার জন্ম হয় নাই। তোমারই নাকি জন্ম হইয়াছিল, তুমি নাকি বহুকালের লোক। তারপরে? সেই ক্ষত্রিয়দের নিয়ম ছিল, তাহারা নিজে বিবাহ করিতে না গিয়া তলোয়ার পাঠাইয়া দিত। সেই তলোয়ারের সহিত বধূর বিবাহ হইয়া গেলে তাহাকে বাড়িতে আনিয়া আবার বিবাহ করিত। না না, ছি, ও কিরকম বিবাহ? আমিও ওরকম বিবাহ পছন্দ করি না, কিন্তু কি করিব, যে ক্ষত্রিয়দের কথা বলিতেছি তাহারা শ্বশুরবাড়ি নিজে গিয়া বিবাহ করিতে অপমান বোধ করিত। আমি যে রাজার গল্প বলিতেছি সে ওই জাতের ক্ষত্রিয় ছিল। একদিন সে, তুমি তো বলিলে না সে কোথাকার রাজা? রমেশ বলিয়া দিল, মদ্রদেশের রাজা। একদিন সেই রাজার নাম কি আগে বলো? কমলা সকল কথাই স্পষ্ট করিয়া লইতে চায়, তাহার কাছে কিছুই উজ্জ্ব রাখিলে চলিবে না। রমেশ এতটা জানিলে আগে হইতে আরো বেশি প্রস্তুত হইয়া থাকিত। এখন দেখিল কমলার গল্প শুনিতে যতই আগ্রহ থাক, গল্পের কোনো জায়গায় তাহার ফাঁকি সহ্য হয় না। রমেশ হঠাৎ প্রশ্নে একটু থমকিয়া বলিল, রাজার নাম রণজিৎ সিং। কমলা একবার আবৃত্তি করিয়া লইল, রণজিৎ সিং, মদ্রদেশের রাজা। তারপরে? তারপরে একদিন রাজা ভাটের মুখে শুনিলেন তাহারই জাতের আর এক রাজার এক পরমা সুন্দরী কন্যা আছে। সে আবার কোথাকার রাজা? মনে করো সে কাঞ্চির রাজা। মনে করিব কি, তবে সত্য কি সে কাঞ্চির রাজা নয়? কাঞ্চিরই রাজা বটে। তুমি তার নাম জানিতে চাও? তার নাম অমর সিং। সেই মেয়ের নাম তো বলিলে না, সেই পরমা সুন্দরী কন্যা। হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে বটে। সে মেয়ের নাম, তাহার নাম, ও, তাহার নাম চন্দ্রা। আশ্চর্য, তুমি এমন ভুলিয়া যাও, তুমি তো আমারই নাম ভুলিয়াছিলে। কোশলের রাজা ভাটের মুখে এই কথা শুনিয়া, কোশলের রাজা কোথা হইতে আসিল? তুমি যে বলিলে মদ্রদেশের রাজা, সে কি এক জায়গায় রাজা ছিল মনে করো? সে কোশলেরও রাজা, মদ্রেরও রাজা। দুই রাজ্য বুঝি পাশাপাশি? একেবারে গায়ে গায়ে লাগাও। এইরূপে বারংবার ভুল করিতে করিতে ও সতর্ক কমলার প্রশ্নের সাহায্যে সেই সকল ভুল কোনো মতে সংশোধন করিতে করিতে রমেশ এইরূপভাবে গল্পটি বলিয়া গেল। মদ্ররাজ রণজিৎ সিং কাঞ্চিরাজের নিকট রাজকন্যাকে বিবাহ করিবার প্রস্তাব জানাইয়া দূত পাঠাইয়া দিলেন।
কাঞ্চির রাজা অমর সিং খুশি হইয়া সম্মত হইলেন। তখন রণজিৎ সিং এর ছোট ভাই ইন্দ্রজিৎ সিং সৈন্য সামন্ত লইয়া নিশান উড়াইয়া কারা না কারা দুন্দুভি দামামা বাজাইয়া কাঞ্চির রাজ্যোদ্যানে গিয়া তাঁবু ফেলিলেন। কাঞ্চীনগরে উৎসবের সমারোহ পড়িয়া গেল। রাজার দৈবজ্ঞ গণনা করিয়া শুভ দিনক্ষণ স্থির করিয়া দিল। কৃষ্ণা দ্বাদশী তিথিতে রাত্রি 2:30 প্রহরের পর লগ্ন। রাত্রে নগরের ঘরে ঘরে ফুলের মালা দুলিল এবং দীপাবলি জ্বলিয়া উঠিল। আজ রাত্রে রাজকুমারী চন্দ্রার বিবাহ। কিন্তু কাহার সহিত বিবাহ রাজকন্যা চন্দ্রা সে কথা জানেন না। তাহার জন্মকালে পরমহংস পরমানন্দ স্বামী রাজাকে বলিয়াছিলেন, তোমার এই কন্যার প্রতি অশুভ গ্রহের দৃষ্টি আছে। বিবাহকালে পাত্রের নাম যেন এ কন্যা জানিতে না পারে। যথাকালে তরবারির সহিত রাজকন্যার গ্রন্থিবন্ধন হইয়া গেল। ইন্দ্রজিৎ সিং যৌতুক আনিয়া তাহার ভাতৃবধূকে প্রণাম করিলেন। মদ্ররাজ্যের রণজিৎ এবং ইন্দ্রজিৎ যেন দ্বিতীয় রামলক্ষণ ছিলেন। ইন্দ্রজিৎ আর্যা চন্দ্রার অবগুণ্ঠিত লজ্জারুণ মুখের দিকে তাকাইলেন না। তিনি কেবল তাহার নূপুর বেষ্টিত সুকুমার চরণ যুগলের অলক্ত রেখাটুকু মাত্র দেখিয়াছিলেন। যথারীতি বিবাহের পরদিনেই মুক্তামালার ঝালর দেওয়া পালঙ্কে বধূকে লইয়া ইন্দ্রজিৎ স্বদেশের দিকে যাত্রা করিলেন। অশুভ গ্রহের কথা স্মরণ করিয়া শঙ্কিত হৃদয়ে কাঞ্চীরাজ কন্যার মস্তকের উপরে দক্ষিণ হস্ত রাখিয়া আশীর্বাদ করিলেন। মাতা কন্যার মুখ চুম্বন করিয়া অশ্রুজল সংবরণ করিতে পারিলেন না। দেব মন্দিরে সহস্র গ্রহ বিপ্র সস্তয়নে নিযুক্ত হইল। কাঞ্চি হইতে মদ্র বহুদূর, প্রায় 1 মাসের পথ। দ্বিতীয় রাত্রে যখন বেতসা নদীর তীরে শিবির রাখিয়া ইন্দ্রজিতের দলবল বিশ্রামের আয়োজন করিতেছে, এমন সময় বনের মধ্যে মশালের আলো দেখা গেল। ব্যাপারখানা কি জানিবার জন্য ইন্দ্রজিৎ সৈন্য পাঠাইয়া দিলেন। সৈনিক আসিয়া কহিল, কুমার, ইহারাও আর একটা বিবাহের যাত্রী দল। ইহারাও আমাদের সশ্রেণীয় ক্ষত্রিয়। অস্ত্রোদ্বাহ সমাধা করিয়া বধূকে পতিগৃহে লইয়া চলিয়াছে। পথে নানা বিঘ্ন ভয় আছে, তাই ইহারা কুমারের শরণ প্রার্থনা করিতেছে। আদেশ পাইলে কিছু দূর পথ ইহারা আমাদের আশ্রয়ে যাত্রা করে। কুমার ইন্দ্রজিৎ কহিলেন, শরণাপন্নকে আশ্রয় দেওয়া আমাদের ধর্ম। যত্ন করিয়া ইহাদিগকে রক্ষা করিবে। এইরূপে 2 শিবির একত্র মিলিত হইল। তৃতীয় রাত্রি অমাবস্যা। সম্মুখে ছোট ছোট পাহাড়, পশ্চাতে অরণ্য। শ্রান্ত সৈনিকেরা ঝিল্লির শব্দে ও অদূরবর্তী ঝর্ণার কলধ্বনিতে গভীর নিদ্রায় নিমগ্ন। এমন সময়ে হঠাৎ কলরবে সকলে জাগিয়া উঠিয়া দেখিল, মদ্র শিবিরের ঘোড়াগুলি উন্মত্তের ন্যায় ছোটাছুটি করিতেছে। কে তাহাদের রজ্জু কাটিয়া দিয়াছে এবং মাঝে মাঝে এক একটা তাঁবুতে আগুন লাগিয়াছে ও তাহার দীপ্তিতে অমরাত্রি রক্তিমবর্ণ হইয়া উঠিয়াছে। বোঝা গেল দস্যু আক্রমণ করিয়াছে। মারামারি কাটাকাটি বাঁধিয়া গেল। অন্ধকারে শত্রুমিত্র ভেদ করা কঠিন। সমস্ত উচ্ছৃঙ্খল হইয়া উঠিল। দস্যুরা সেই সুযোগে লুটপাট করিয়া অরণ্যে পর্বতে অন্তর্ধান করিল। যুদ্ধ অন্তে রাজকুমারীকে আর দেখা গেল না। তিনি ভয়ে শিবির হইতে বাহির হইয়া পড়িয়াছিলেন এবং একদল পলায়নপর লোককে সপক্ষ মনে করিয়া তাহাদের সহিত মিশিয়া গিয়াছিলেন। তাহারা অন্য বিবাহের দল। গোলমালে তাহাদের বধূকে দস্যুরা হরণ করিয়া লইয়া গেছে। রাজকন্যা চন্দ্রাকেই তাহারা নিজেদের বধূ জ্ঞান করিয়া দ্রুত বেগে স্বদেশে যাত্রা করিল। তাহারা দরিদ্র ক্ষত্রিয়। কলিঙ্গে সমুদ্র তীরে তাহাদের বাস। সেখানে রাজকন্যার সহিত অন্য পক্ষের বরের মিলন হইল। বরের নাম চেত সিং। চেত সিংয়ের মা আসিয়া বরণ করিয়া বধূকে ঘরে তুলিয়া লইলেন। আত্মীয় স্বজন সকলে আসিয়া কহিল, আহা, এমন রূপ তো দেখা যায় না। মুগ্ধ চেত সিং নববধূকে ঘরের কল্যাণ লক্ষ্মী বলিয়া মনে মনে পূজা করিতে লাগিল।
রাজকন্যাও সতী ধর্মের মর্যাদা বুঝিতেন। তিনি চেত সিংকে আপন পতি বলিয়া জানিয়া তাহার নিকট মনে মনে আত্মজীবন উৎসর্গ করিয়া দিলেন। নবপরিণয়ের লজ্জা ভাঙিতে কিছুদিন গেল। যখন লজ্জা ভাঙিল, তখন কথায় কথায় চেত সিং জানিতে পারিল যে যাহাকে সে বধূ বলিয়া ঘরে লইয়াছে সে রাজকন্যা চন্দ্রা। কমলা রুদ্ধ নিঃশ্বাসে একান্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, তারপরে? রমেশ কহিল, এই পর্যন্ত জানি, তারপরে আর জানি না। তুমি বলো দেখি, তারপরে কি? না না, সে হইবে না, তারপরে কি আমাকে বলো। সত্য বলিতেছি, যে গ্রন্থ হইতে এই গল্প পাইয়াছি তাহা এখনও সম্পূর্ণ প্রকাশিত হয় নাই। শেষের অধ্যায়গুলি কবে বাহির হইবে কে জানে। কমলা অত্যন্ত রাগ করিয়া কহিল, যাও, তুমি ভারী দুষ্ট, তোমার ভারী অন্যায়। রমেশ কহিল, যিনি বই লিখিতেছেন তার সঙ্গে রাগারাগি করো? তোমাকে আমি কেবল এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছি, চন্দ্রাকে লইয়া চেত সিং কি করিবে? কমলা তখন নদীর দিকে চাহিয়া ভাবিতে লাগিল। অনেকক্ষণ পরে কহিল, আমি জানি না সে কি করিবে, আমি তো ভাবিয়া উঠিতে পারি না। রমেশ কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। কহিল, চেত সিং কি সকল কথা চন্দ্রাকে প্রকাশ করিয়া বলিবে? কমলা কহিল, তুমি বেশ, যা হোক, না বলিয়া বুঝি সমস্ত গোলমাল করিয়া রাখিবে? সে যে বড় বিশ্রী, সমস্ত স্পষ্ট হওয়া চাই তো। রমেশ যন্ত্রের মতো কহিল, তা তো চাই। রমেশ কিছুক্ষণ পরে কহিল, আচ্ছা কমলা, যদি যদি কি? মনে করো আমি যদি সত্য চেত সিং হই আর তুমি যদি চন্দ্রা হও। কমলা বলিয়া উঠিল, তুমি অমন কথা আমাকে বলিও না, সত্য বলিতেছি, আমার ভালো লাগে না। না, তোমাকে বলিতেই হইবে, তাহা হইলে আমারই বা কি কর্তব্য আর তোমারই বা কর্তব্য কি? কমলা এ কথার কোনো উত্তর না করিয়া চৌকি ছাড়িয়া দ্রুতপদে চলিয়া গেল। দেখিল উমেশ তাহাদের কামরার বাহিরে চুপ করিয়া বসিয়া নদীর দিকে চাহিয়া আছে। জিজ্ঞাসা করিল, উমেশ, তুই কখনো ভূত দেখিয়াছিস? উমেশ কহিল, দেখিয়াছি মা। শুনিয়া কমলা অনতি দূর হইতে একটা বেতের মোড়া টানিয়া আনিয়া বসিল। কহিল, কিরকম ভূত দেখিয়াছিলি বল? কমলা বিরক্ত হইয়া চলিয়া গেলে রমেশ তাহাকে ফিরিয়া ডাকিল না। চন্দ্রখণ্ড তাহার চোখের সম্মুখে ঘন বাঁশবনের অন্তরালে অদৃশ্য হইয়া গেল। ডেকের উপরকার আলো নিবাইয়া দিয়া তখন সারেং খালাসিরা জাহাজের নিচের তলায় আহার ও বিশ্রামের চেষ্টায় গেছে। প্রথম দ্বিতীয় শ্রেণীতে যাত্রী কেহই ছিল না। তৃতীয় শ্রেণীর অধিকাংশ যাত্রী রন্ধনাদির ব্যবস্থা করিতে জল ভাঙিয়া ডাঙায় নামিয়া গেছে। তীরে তিমিরাচ্ছন্ন ঝোপঝাপ গাছপালার ফাঁকে ফাঁকে অদূরবর্তী বাজারের আলো দেখা যাইতেছে। পরিপূর্ণ নদীর খরস্রোত নোঙরের লোহার শিকলে ঝংকার দিয়া চলিয়াছে এবং থাকিয়া থাকিয়া জাহ্নবীর স্ফীত নারীর কম্পবেগ স্টিমারকে স্পন্দিত করিয়া তুলিতেছে। এই অপরিস্ফুট বিপুলতা, এই অন্ধকারের নিবিড়তা, এই অপরিচিত দৃশ্যের প্রকাণ্ড অপূর্বতার মধ্যে নিমগ্ন হইয়া রমেশ তাহার কর্তব্য সমস্যা উদ্ভেদ করিতে চেষ্টা করিল। রমেশ বুঝিল যে হেমনলিনী কিংবা কমলা উভয়ের মধ্যে একজনকে বিসর্জন দিতেই হইবে। উভয়কে রক্ষা করিয়া চলিবার কোনো মধ্যপথ নাই। তবু হেমনলিনীর আশ্রয় আছে। এখনো হেমনলিনী রমেশকে ভুলিতে পারে, সে আর কাহাকেও বিবাহ করিতে পারে। কিন্তু কমলাকে ত্যাগ করিলে এ জীবনে তাহার আর কোনো উপায় নাই। মানুষের স্বার্থপরতার অন্ত নাই। হেমনলিনীর যে রমেশকে ভুলিবার সম্ভাবনা আছে, তাহার রক্ষার উপায় আছে,
রমেশের সম্বন্ধে সে যে অনন্য গতি নহে, ইহাতে রমেশ কোনো সান্ত্বনা পাইল না। তাহার আগ্রহের অধীরতা দ্বিগুণ বাড়িয়া উঠিল। মনে হইল এখনই হেমনলিনী তারার সম্মুখ দিয়া যেন স্খলিত হইয়া চিরদিনের মতো অনায়ত্ত হইয়া চলিয়া যাইতেছে। এখনো যেন বাহু বাড়াইয়া তাহাকে ধরিতে পারা যায়। দুই করতলের উপরে সে মুখ রাখিয়া ভাবিতে লাগিল। দূরে শৃগাল ডাকিল, গ্রামে দুই একটা অসহিষ্ণু কুকুর খেউ খেউ করিয়া উঠিল। রমেশ তখন করতল হইতে মুখ তুলিয়া দেখিল কমলা জনশূন্য অন্ধকার ডেকের রেলিং ধরিয়া দাঁড়াইয়া আছে। রমেশ চৌকি ছাড়িয়া উঠিয়া গিয়া কহিল, কমলা, তুমি এখনো শুইতে যাও নাই? রাত তো কম হয় নাই। কমলা কহিল, তুমি শুইতে যাইবে না? রমেশ কহিল, আমি এখনই যাইব। পূব দিকের কামরায় আমার বিছানা হইয়াছে, তুমি আর দেরি করিও না। কমলার কিছু না বলিয়া ধীরে ধীরে তাহার নির্দিষ্ট কামরায় প্রবেশ করিল। সে আর রমেশকে বলিতে পারিল না যে কিছুক্ষণ আগে সে ভূতের গল্প শুনিয়াছে এবং তাহার কামরা নির্জন। রমেশ কমলার অনিচ্ছুক মন্দ পদবিক্ষেপে অন্তঃকরণে আঘাত পাইল। কহিল, ভয় করিও না কমল, তোমার কামরার পাশে আমার কামরা, মাঝের দরজা খুলিয়া রাখিব। কমলা স্পর্ধা ভরে তাহার শির একটুখানি উৎক্ষিপ্ত করিয়া কহিল, আমি ভয় করিব কিসের? রমেশ তাহার কামরায় প্রবেশ করিয়া বাতি নিবাইয়া দিয়া শুইয়া পড়িল। মনে মনে কহিল, কমলাকে পরিত্যাগ করিবার কোনো পথ নাই, অতএব হেমনলিনীকে বিদায়। আজ ইহাই স্থির হইল, আর দ্বিধা করা চলে না। হেমনলিনীকে বিদায় বলিতে যে জীবন হইতে কতখানি বিদায়, তাহা অন্ধকারের মধ্যে শুইয়া রমেশ অনুভব করিতে লাগিল। রমেশ তাহার বিছানায় চুপ করিয়া থাকিতে পারিল না। উঠিয়া বাহিরে আসিল। নিশীথিনীর অন্ধকারে একবার অনুভব করিয়া লইল যে তাহারই লজ্জা, তাহারই বেদনা অনন্ত দেশ ও অনন্তকালকে আবৃত করিয়া নাই। আকাশ পূর্ণ করিয়া চিরকালের জ্যোতির্লোক সকল স্তব্ধ হইয়া আছে। রমেশ ও হেমনলিনীর ক্ষুদ্র ইতিহাসটুকু তাহাদিগকে স্পর্শও করিতেছে না। এ আশ্বিনের নদী তাহার নির্জন বালুতটে প্রফুল্ল কাশবনের তলদেশ দিয়া এমন কত নক্ষত্রালোকিত রজনীতে নিষুপ্ত গ্রামগুলির বনপ্রান্ত ছায়ায় প্রবাহিত হইয়া চলিবে, যখন রমেশের জীবনের সমস্ত ধিক্কার শ্মশানের ভস্য মুষ্টির মধ্যে চিরধৈর্যময়ী ধরণীতে মিশাইয়া চিরদিনের মতো নীরব হইয়া গেছে। পরদিন কমলা যখন ঘুম হইতে জাগিল, তখন ভোর রাত্রি। চারিদিকে চাহিয়া দেখিল ঘরে কেহ নাই। মনে পড়িয়া গেল সে জাহাজে আছে। আস্তে আস্তে উঠিয়া দরজা ফাঁক করিয়া দেখিল নিস্তব্ধ জলের উপর সূক্ষ্ম একটুখানি শুভ্র কুয়াশার আচ্ছাদন পড়িয়াছে। অন্ধকার পাণ্ডুবর্ণ হইয়া আসিয়াছে এবং পূর্ব দিকে তরু শ্রেণীর পশ্চাতের আকাশে স্বর্ণচ্ছটা ফুটিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে নদীর পাণ্ডুর নীল ধারা জেলে ডিঙির সাদা সাদা পালগুলিতে খচিত হইয়া উঠিল। কমলা কোনো মতে ভাবিয়া পাইল না তাহার মনের মধ্যে কি একটা গূঢ় বেদনা পীড়ন করিতেছে। শরৎকালের এই শিশির বাষ্পাম্বরা উষা কেন আজ তাহার আনন্দমূর্তি উদ্ঘাটন করিতেছে না? কেন একটা অশ্রুজলের আবেগ বালিকার বুকের ভেতর হইতে কণ্ঠ বাহিয়া চোখের কাছে বারবার আকুল হইয়া উঠিতেছে? তাহার শ্বশুর নাই, শাশুড়ি নাই, সঙ্গিনী নাই, স্বজন পরিজন কেহই নাই। এ কথা কাল তো তাহার মনে ছিল না। ইতিমধ্যে কি ঘটিয়াছে যাহাতে আজ তাহার মনে হইতেছে একলা রমেশ মাত্র তাহার সম্পূর্ণ নির্ভরস্থল নহে? কেন মনে হইতেছে এই বিশ্বভুবন অত্যন্ত বৃহৎ এবং সে বালিকা অত্যন্ত ক্ষুদ্র?
কমলা অনেকক্ষণ দরজা ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। নদীর জলপ্রবাহ তরল স্বর্ণস্রোতের মতো জ্বলিতে লাগিল। খালাসিরা তখন কাজে লাগিয়াছে। ইঞ্জিন ধকধক করিতে আরম্ভ করিয়াছে। নোঙর তোলা ও জাহাজ ঠেলাঠেলির শব্দে অকাল জাগ্রত শিশুর দল নদীর তীরে ছুটিয়া আসিয়াছে। এমন সময় রমেশ এই গোলমালে জাগিয়া উঠিয়া কমলার খবর লইবার জন্য তাহার দ্বারের সম্মুখে আসিয়া উপস্থিত হইল। কমলা চকিত হইয়া আঁচল যথাস্থানে থাকা সত্ত্বেও তাহার একটু টানিয়া আপনাকে যেন বিশেষভাবে আচ্ছাদনের চেষ্টা করিল। রমেশ কহিল, কমলা, তোমার মুখ হাত ধোয়া হইয়াছে? এই প্রশ্নে কেন যে কমলার রাগ হইতে পারে তাহাকে জিজ্ঞাসা করিলে সে কিছুতেই বলিতে পারিত না। কিন্তু হঠাৎ রাগ হইল। সে অন্যদিকে মুখ করিয়া কেবল মাথা নাড়িল মাত্র। রমেশ কহিল, বেলা হইলে লোকজন উঠিয়া পড়িবে, এবেলা তৈরি হইয়া লাও না। কমলা তাহার কোনো উত্তর না করিয়া কোচানো শাড়ি, গামছা ও একটি জামা চৌকির উপর হইতে তুলিয়া লইয়া দ্রুতপদে রমেশের পাশ দিয়া স্নানের ঘরে চলিয়া গেল। রমেশ যে প্রাতকালে উঠিয়া কমলাকে এই যত্নটুকু করিতে আসিল, ইহা কমলার কাছে কেবল যে অত্যন্ত অনাবশ্যক বোধ হইল তাহা নহে, ইহা যেন তাহাকে অপমান করিল। রমেশের আত্মীয়তার সীমা যে কেবল খানিকটা দূর পর্যন্ত, এক জায়গায় আসিয়া তাহা যে বাঁধিয়া যায়, ইহা সহসা কমলা অনুভব করিতে পারিয়াছে। শ্বশুরবাড়ির কোনো গুরুজন তাহাকে লজ্জা করিতে শেখায় নাই। মাথায় কোন অবস্থায় ঘোমটার পরিমাণ কতখানি হওয়া উচিত তাহাও তাহার অভ্যস্ত হয় নাই। কিন্তু রমেশ সম্মুখে আসিতেই আজ কেন অকারণে তাহার বুকের ভেতরটা লজ্জায় কুণ্ঠিত হইতে লাগিল। স্নান সারিয়া কমলা যখন তাহার কামরায় আসিয়া বসিল, তখন তাহার দিনের কর্ম তাহার সম্মুখবর্তী হইল। কাঁধের উপর হইতে আঁচলে বাঁধা চাবির গোছা লইয়া কাপড়ের পোর্টম্যান্টো খুলিতেই তাহার মধ্যে ছোট ক্যাশবাক্সটি নজরে পড়িল। এই ক্যাশবাক্সটি পাইয়া কাল কমলা একটি নতুন গৌরব লাভ করিয়াছিল। তাহার হাতে একটি স্বাধীন শক্তি আসিয়াছিল। তাই সে বহু যত্ন করিয়া বাক্সটি তাহার কাপড়ের তোরঙ্গের মধ্যে চাবি বন্ধ করিয়া রাখিয়াছিল। আজ কমলা সে বাক্স হাতে তুলিয়া লইয়া উল্লাসবোধ করিল না। আজ এ বাক্সকে ঠিক নিজের বাক্স মনে হইল না। ইহা রমেশেরই বাক্স। এ বাক্সের মধ্যে কমলার পূর্ণ স্বাধীনতা নাই। সুতরাং এ টাকার বাক্স কমলার পক্ষে একটা ভার মাত্র। রমেশ ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, খোলা বাক্সের মধ্যে কি হেয়ালির সন্ধান পাইয়াছ? চুপচাপ বসিয়া যে। কমলা ক্যাশ বাক্স তুলিয়া ধরিয়া কহিল, এই তোমার বাক্স। রমেশ কহিল, ও আমি লইয়া কি করিব? কমলা কহিল, তোমার যেমন দরকার সেই বুঝি আমাকে জিনিসপত্র আনাইয়া দাও। তোমার বুঝি কিছুই দরকার নাই? কমলা ঘাড় ঈষৎ বাঁকাইয়া কহিল, টাকায় আমার কিসের দরকার? রমেশ হাসিয়া কহিল, এত বড় কথাটা কয়জন লোক বলিতে পারে? যা হোক, যেটা তোমার এত অনাদরে জিনিস সেইটাই কি পরকে দিতে হয়? আমি ও লইব কেন? কমলা কোনো উত্তর না করিয়া মেঝের উপর ক্যাশ বাক্স রাখিয়া দিল। রমেশ কহিল, আচ্ছা কমলা, সত্য করিয়া বলো, আমি আমার গল্প শেষ করি নাই বলিয়া তুমি আমার উপর রাগ করিয়াছ? কমলা মুখ নিচু করিয়া কহিল, রাগ কে করিয়াছে? রাগ যে না করিয়াছে সে ওই ক্যাশ বাক্সটি রাখুক, তাহা হইলে বুঝিব তাহার কথা সত্য। রাগ না করিলেই বুঝি ক্যাশ বাক্স রাখিতে হইবে? তোমার জিনিস তুমি রাখো না কেন? আমার জিনিস তো নয়। দিয়া কাড়িয়া লইলে যে মরিয়া ব্রহ্মদত্ত হইতে হইবে, আমার বুঝি সে ভয় নাই? রমেশের ব্রহ্মদত্ত হইবার আশঙ্কায় কমলার হঠাৎ হাসি পাইয়া গেল। সে হাসিতে হাসিতে কহিল, কক্ষনো না,
দিয়া কাড়িয়া লইলে বুঝি ব্রহ্মদত্ত হইতে হয়? আমি তো কখনো শুনি নাই। এই অকস্মাৎ হাসি হইতে সন্ধির সূত্রপাত হইল। রমেশ কহিল, অন্যের কাছে কেমন করিয়া শুনিবে? যদি কখনো কোনো ব্রহ্মদত্তের দেখা পাও, তাহাকে জিজ্ঞাসা করিলেই সত্য মিথ্যা জানিতে পারিবে। কমলা হঠাৎ কৌতূহলী হইয়া উঠিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, ঠাট্টা নয়, তুমি কখনো সত্যকার ব্রহ্মদত্ত দেখিয়াছ? রমেশ কহিল, সত্যকার নয় এমন অনেক ব্রহ্মদত্ত দেখিয়াছি, ঠিক খাঁটি জিনিসটি সংসারে দুর্লভ। কেন? উমেশ যে বলে। উমেশ? উমেশ ব্যক্তিটিকে? ওই যে ছেলেটি আমাদের সঙ্গে যাইতেছে, ও নিজে ব্রহ্মদত্ত দেখিয়াছে। রমেশ কহিল, এ সমস্ত বিষয়ে আমি উমেশের সমকক্ষ নই, এ কথা আমাকে স্বীকার করিতেই হইবে। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখে একটি উপন্যাস নৌকাডুবি এর ৬ষ্ঠ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।